ধর্মঘটে অচল রেলপথ, যাত্রীদের জিম্মি করা দুঃখজনক বললেন রেল উপদেষ্টা। আর দাবি মানা সম্ভব নয় মন্তব্য অর্থ উপদেষ্টার। জনগণের বিপক্ষে কাজ করলে পরিণতি হবে 5 অগাস্টের মতো বললেন তারেক রহমান। আস্থা নষ্টকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সরকারের আশ্বাসে 7 কলেজ শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার। চাকরি জাতীয়করণের প্রতিশ্রুতিতে রাজপথ ছাড়লেন ইবতেদায়ী শিক্ষকরা। এবং আমনের ভরা মৌসুমেও বাড়তি চালের দাম, মিল সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা। কঠোর তদারকি চান অসহায় ক্রেতারা। সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। কর্মচারী ধর্মঘটে অচল সারা দেশের রেল যোগাযোগ। গন্তব্যে পৌঁছাতে কর্তৃপক্ষ বাসের ব্যবস্থা করলেও ভোগান্তি কমেনি যাত্রীদের। এদিকে যাত্রীদের জিম্মি করে এমন কর্মসূচিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। আর অর্থ উপদেষ্টা বলেছেন, এই মুহূর্তে সব দাবি মেনে নেওয়া সম্ভব নয়। কাজী পাপ্পুর রিপোর্ট। এগুলো আপনাদের প্রচার আপনাদেরই হবে, আমাদের কি হবে? সাধারণ জনগণের ট্রেন চলছে না, বিকল্প বাহন হিসেবে ট্রেনের টিকিট দিয়ে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হলেও খুব আটকে রাখতে পারছেন না যাত্রীরা। এটার যে মেন দায়িত্ব আছে তার বিরুদ্ধে এরকম ব্যবস্থা নেন। রানিং ভাতা সহ কয়েকটি দাবিতে সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতি ঘোষণা করেন রেল চালক সহ রানিং স্টাফরা। এতে বন্ধ হয়ে যায় সারা দেশের ট্রেন চলাচল। মঙ্গলবার সকালে ঢাকা রেল স্টেশনে এসে বনে যান যাত্রীরা। আমরা যেমন অনলাইনে টিকিট কাটি, সেখানে আমাদের নাম্বার আছে, নাম্বারে অবশ্যই একটা মেসেজ দিলেও হয়তো। মোটামুটি 2-2.5 ঘন্টা নষ্ট হয়ে গেল, তো রিফান্ডটা ওইভাবে এখন পর্যন্ত পাচ্ছি না। ভোগান্তি লাঘবে যাত্রীদের জন্য ব্যবস্থা করা হয় বাসের, তাতেও নাখোশ তারা। ট্রেনের টিকিটটা বাতিল করে আমাকে এই বিআরটিসি ধরিয়ে দিল, সেটা আমার জন্য তো এটা ভালো না। ওরা যেতে যাচ্ছে না, থেকে যেতে যাচ্ছে, কিন্তু থাকা তো একটা খরচের ব্যাপার আছে। আমরা খুব ভোগান্তিতে পড়ে আছি। ঢাকা রেলওয়ে স্টেশন পরিদর্শনে আসেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। সাংবাদিকদের তিনি বলেন, মানুষকে জিম্মি করে এই ধরনের আন্দোলন খুবই দুঃখজনক। আমরা অলরেডি অর্থ বিভাগের সাথে এটা নিয়ে তুলেছি এবং অর্থ বিভাগ এটার অনেকাংশে এটা পূরণ করে দিয়েছে এবং দরকার হলে আমরা বাকিটাও তাদের সঙ্গে আবার করব এবং এটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু এটা যদি রেল বন্ধ করতে পারে, রেল বন্ধ করা তো রেল তো কারো ব্যক্তিগত সম্পত্তি না। অন্যদিকে সচিবালয় অর্থ উপদেষ্টা জানান, রেল কর্মচারীদের ওভারটাইম সহ বেশ কিছু যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়েছে। নতুন করে কোনো দাবি পূরণ সম্ভব নয়। প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যে বই দিয়েছি আমরা দিয়েছি। এই যেটা মোটামুটি আমার মনে হয় একটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এদিকে শ্রমিক নেতারা বলেন, সমস্যার সমাধান সময়ের ব্যাপার, তার আগে মানতে হবে দাবি। শ্রমিকের ন্যায্য দাবি আবার সরকারের সীমাবদ্ধতা। আমরা মনে করি শ্রমিকদের যদি ন্যায্য দাবি সরকার গ্রহণ করে, সরকার পারবে সমাধান করতে। সেটা 3 পক্ষ যদি একসাথে বসে, তাহলে একেবারে আমি মনে করি যে 1 ঘন্টার ভিতরে সমাধান হওয়া সম্ভব। যাত্রী দুর্ভোগের এমন চিত্র দেখা গেছে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনেও। শত শত মানুষ প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন। গন্তব্যে যেতে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হলেও চাহিদার তুলনায় একেবারেই তুচ্ছ। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে ট্রেন চলাচল বন্ধ থাকায় সারা দেশেও দিনভর দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। প্রতিনিধিদের তথ্যে তাহসিন তারিনের ডেস্ক রিপোর্ট। রানিং স্টাফদের ধর্মঘটের কারণে সারা দেশের মতো রেল যোগাযোগ বন্ধ আছে বন্দরনগরী চট্টগ্রামে। তাতে চরম ভোগান্তিতে পড়েছে এখানকার যাত্রীরা। আগে থেকে জানতাম না, হঠাৎ করে এখানে এসে দেখে যে আপনার ট্রেন বন্ধ। কর্মবিরতির কারণে খুলনায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। স্টেশনে এসে ট্রেন না থাকায় ফিরে গেছেন অনেকেই। তবে অনলাইনে কাটা টিকিট ফেরত দিচ্ছেন রেলওয়ে কর্তৃপক্ষ। টাকা পয়সা সব ফেরত দিলে আমরা এখন যাচ্ছি, এখন ফের আবার গাড়িতে এখন যাওয়া লাগবে। আমরা ট্রেন চলাচল বন্ধ। আমরা আসলে রংপুর থেকে প্রায় 60-62 জনের মতো আসছি। রাজশাহীতে টিকিট বিক্রি করেও ট্রেন বন্ধের জন্য যাত্রীরা ক্ষুব্ধ হয়ে স্টেশনের চেয়ার ভাঙচুর করে। পাশাপাশি 2 জন স্টাফকে আটক করে মারধর করা হয়। চেয়ার ভেঙেছে, অ্যাকাউন্টস টিটি অফিসে কিছু ভাঙচুর হয়েছে। আগে তারা সেলিং প্রসেসটা অফ করে দেওয়া উচিত ছিল, তারপরে একটা আলটিমেটাম দেওয়া উচিত ছিল যে হলো আমরা এরকম ধর্মঘট পালন করব আর
এখন মানুষের একটা ভোগান্তি। সারা দেশের মতো ময়মনসিংহেও ভোগান্তিতে পড়েছে রেল যাত্রীরা। স্টেশনে এসে ট্রেন না থাকায় ফিরে যেতে হচ্ছে তাদের। এদিকে দাবি না মানা পর্যন্ত তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে বলছেন স্টাফরা। মাইলেজ ও পেনশনে আনুতোষিকের যে অসম্মতি পত্রটি দেওয়া হয়েছিল সেটি প্রত্যাহার করে নতুন সুস্পষ্ট আদেশ জারি না করা পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলমান থাকবে। দেওয়ানগঞ্জ যাবো, এই জন্য স্টেশনে আসছিলাম। স্টেশনের দিকে ট্রেন বন্ধ, আজকে বাইরে উঠে যেতে হবে, বাড়তি খরচ হবে, তারপরে সময় বেশি লাগবে। এটা আমাদের যাত্রীদের জন্য খুব বড় একটা দুর্বিষহ হবে। রংপুরেও চলছে কর্মবিরতি। স্টেশন থেকে কোনো রেল না ছেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। কর্মবিরতিতে থাকা রানিং স্টাফরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে। কর্মবিরতি ঘোষণা করছে রেল কর্মচারীরা। তো যার কারণে আমরা যারা মানুষ, আমি সহ অনেকে আছি প্ল্যাটফর্মে, অনেক প্যাসেঞ্জার আছে, তারা কেউ যাইতে পারছে না। আমরা চিলমারি যাব, কিন্তু এসে দেখি তো ট্রেন বন্ধ, তাই আমরা যেতে পারতেছি না। হঠাৎ করে কর্মবিরতি ডাকার কারণে মনে করেন আমরা যারা দূরে যাবো, দূরপাল্লার যারা যাচ্ছে, আমাদের অনেক ভোগান্তি। লালমনিরহাটেও চলছে ট্রেনের ধর্মঘট। ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী। একই চিত্র নাটোরেও। স্টেশনে এসে ফিরে যাচ্ছে অনেকেই। এতে চরমভাবে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। ব্রাহ্মণবাড়িয়াতেও ট্রেনের রানিং স্টাফরা কর্মবিরতি পালন করছেন। তাতে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন বিপাকে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। জনগণের বিপক্ষে কাজ করলে 5 অগাস্টের মতো পরিণতি হবে বলে নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় সহ দেশের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় একটি বিশেষ রাজনৈতিক দল দখলে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসব কর্মকাণ্ডের মাধ্যমে অন্তর্বর্তী সরকার একটি বিশেষ দলের দিকে ঝুঁকে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। খুলনা বিভাগের সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দেন তিনি। জেলা মহানগর, বাগেরহাট জেলা এবং সাতক্ষীরা জেলার তারেক রহমান বলেন, বিএনপি জনপ্রিয় কিনা সে সিদ্ধান্ত নেবে জনগণ। দল হিসেবে বিএনপি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা চায় বলেও মন্তব্য করেন তিনি। 5ই আগস্টের পরিণতি থেকে যদি বাইরে থাকতে হয়, যেই রাজনৈতিক দলকেই বাইরে থাকতে হোক না কেন, তাদেরকে জনগণের সাথে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে। জনগণ বিএনপির উপর আস্থা রাখছে, কিন্তু সেই বিশ্বাস যারা নষ্ট করতে চায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারেক রহমান। আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে, তাহলে ভাই তাকে তো আমার পক্ষে টানা সম্ভব না, টানবো না আমি তাকে শেল্টার আমি দেব না। এদিকে কেন্দ্রীয় কার্যালয়ে সারা দেশের জেলা ও মহানগরে সদস্য নবায়ন ফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী দোসরদের পরামর্শে মানুষের জীবনে নাবিশ্বাস তুলতে ভ্যাট বাড়িয়েছেন উপদেষ্টারা। বহু জায়গায় দেখতে পাচ্ছি, বহু মন্ত্রণালয় মনে হচ্ছে এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত, বেশি প্রলম্বিত। কেন এই বিষয়টিকে আমরা ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে সরকার, ফখরুদ্দিনের যে সরকার, সেটাকে আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার। আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? ভেতরে বাইরে ষড়যন্ত্র চলছে জানিয়ে দেশের স্বার্থে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বানও জানান তিনি। শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য, এই দুইটা যেন একেবারে পুরোপুরি একটি বিশেষ রাজনৈতিক দল তারা একেবারে তাদের নিয়ন্ত্রণের মধ্যে তারা নিয়ে নিয়েছে। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। তরুণ নতুন ভোটাররা যেন তালিকা থেকে বাদ না পড়েন সে বিষয়ে মাঠ কর্মীদের দায়িত্ববান হওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। মঙ্গলবার দিনাজপুর শিল্পকলা একাডেমিতে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ নির্দেশ দেন। সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষ কমিশনের অধীনে থেকে নির্বাচন সম্পন্ন করবে। উল্লেখ করে সানাউল্লাহ বলেন, ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কারণে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে। যদি একটি নির্বাচন খারাপ হয়, বিতর্কিত হয়, তাহলে এটার সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। আমরা যদি মনে করি আমাদের অতীতের নির্বাচনগুলো খারাপ হয়েছে, বিতর্কিত হয়েছে, আমরা নির্বাচনী ব্যবস্থাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছি। এবং আমার এই কথা যে সঠিক তা আমাদের সন্তানরা রক্ত দিয়ে বলে গেছে।
ফেব্রুয়ারির মধ্যে বেক্সিমকো সংশ্লিষ্ট সবার বকেয়া পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। মঙ্গলবার বিকেলে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি কথা জানান। উপদেষ্টা বলেন, ব্যবসা প্রতিষ্ঠানটির চালু থাকা দুটি কোম্পানি বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিক্সের বন্ধকি শেয়ার বিক্রির মাধ্যমে এ দেনা পরিশোধ করা হবে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের অস্তিত্বহীন 16 প্রতিষ্ঠানের বিপরীতে 12,000 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। উল্লেখ করে এই ঋণ দান প্রক্রিয়ায় ত্রুটি পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন উপদেষ্টা। অর্থ বিভাগ থেকে আমরা এই ফেব্রুয়ারির মধ্যে যে টাকাটা পাবো টোটাল, এটা পাওনা হবে সব শ্রমিকদের, তাদের গ্র্যাচুইটি, তাদের বে, তাদের সার্ভিস বেনিফিট যা আছে আইনে সবকিছু তাদেরকে দেওয়া হবে। ফেব্রুয়ারি মাসের মধ্যে সমস্ত বকেয়া পরিশোধ করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই টাকাটি শেয়ার বিক্রিলব্ধ থেকে আসুক বা না আসুক, এটা আমরা ব্যবস্থা করব। সামথিং রাফ ক্যালকুলেশন ইজ অ্যাবাউট 500+ crore। প্রফেসর মামুন আহমেদের পদত্যাগ সহ 5 দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন তারা। এ সময় 3 দিনের মধ্যে ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের উপর হামলার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। মধ্যরাতে 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ঢাবি অধিভুক্ত বাতিল সহ 6 দফা দাবিতে আন্দোলনে নামে 7 কলেজের শিক্ষার্থীরা। তাৎক্ষণিকভাবে অধিভুক্ত বাতিলের দাবি মেনে নেওয়া হলেও প্রফেসর মামুন আহমেদের পদত্যাগ সহ বাকি 5 দাবিতে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। সেই সংকটের সমাধান করতে হবে। এ নিয়ে মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন তারা। বৈঠক শেষে শিক্ষার্থীরা জানান, সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে চলমান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আমাদের যে বাকি 5 দফা দাবি আছে সেই দাবিগুলো আমরা এখানে উপস্থাপন করেছি এবং এখান থেকে আমাদের দাবিগুলোর ব্যাপারে অত্যন্ত পজিটিভভাবেই নেওয়া হয়েছে। এই বিষয়গুলো বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে মেনে নেওয়া হবে, সেটা আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। আশ্বাস মিলেছে বলেও জানান শিক্ষার্থী প্রতিনিধিরা। 7টি কলেজ নিয়ে একটি কাঠামো তৈরি হচ্ছে বা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় যে হচ্ছে, এটি আমাদের শিক্ষা উপদেষ্টাও সকালে একটি বার্তা দিয়েছেন। এ সময় পর্যায়ক্রমে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল, এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন, এগুলি উনি যেটা বলতে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলি ব্যবস্থা নিব। এর আগে 24 ঘন্টার মধ্যে দাবি মানা না হলে নিউ মার্কেট থানা ঘেরাও সহ 7 কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন শিক্ষার্থীরা। ঢাকা কলেজ সহ 7 কলেজের সামনে থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ কোনো যানবাহন চলবে না। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের 6 দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথম ধাপে 1519টি মাদ্রাসাকে এমপিওভুক্ত করা হবে। মঙ্গলবার সচিবালয়ে আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে শাহবাগে এ ঘোষণা দেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাসুদুল হক। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়তাকরণ 6 দফা দাবিতে টানা 10 দিন ধরে রাজধানীর শাহবাগে অবস্থান নেন শিক্ষকেরা। এর জের ধরে মঙ্গলবার তাদের 15 সদস্যের একটি প্রতিনিধি দলের ডাক আসে সচিবালয়ে। সেখানে ফলপ্রসূ বৈঠক শেষে আন্দোলনকারীদের সামনে উপস্থিত হয়ে সুখবর দেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব। আমরা নীতিগতভাবে একমত যে আসলে বাংলাদেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। একাডেমিক স্বীকৃতি বন্ধ আছে, সেটি আমরা এই জুন মাসের মধ্যে জুন মাস 2025 সাল থেকে চালুকরণ করা হবে। ঘোষণা শুনে উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। একে নিজেদের বিজয় হিসেবেও বর্ণনা করেন তারা। দীর্ঘ 2 ঘন্টা আলোচনা পরে, বিস্তারিত আলোচনা পরে সচিব মহোদয় আমাদেরকে বললেন, ঠিক আছে, আপনাদের দাবি পূরণ করা হলো। আমরা আমাদের প্রধান শিক্ষা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সবাই পজিটিভ আপনাদের দাবির ব্যাপারে, তবে সকল প্রতিষ্ঠানে একবারে দেওয়া সম্ভব না। আমরা
পর্যায়ক্রমে দেব। সকল প্রতিষ্ঠানে আমরা জাতিগণের আওতায় আনবো। সুফল আনার জন্য বাংলাদেশের যতগুলো প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইয়েরা আছেন সবাইকে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের পক্ষ থেকে অন্তরস্থলে ধন্যবাদ এবং সেই সঙ্গে ডক্টর ইউনূস সরকারকে ধন্যবাদ জানাই আমাদের এই 40 বছরের দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য। এই ঘোষণার দ্রুত বাস্তবায়ন দেখতে চান তারা। যে পর্যন্ত কার্যকারী না হয় এই পর্যন্ত আমরা বিশ্বস্ত না। 10 দিন ধরে এই শাহবাগ প্রান্তে বসে থেকে আন্দোলন করে তারা তাদের দাবি আদায় করে নিয়েছেন। শাহবাগ প্রান্ত থেকে মুনতাসির মামুন, মোহনা টেলিভিশন, ঢাকা। আমনের ভরা মৌসুমেও বাড়তি চালের বাজার। ব্যবসায়ীরা বলছেন চাহিদার চেয়ে যোগান কম থাকায় সংকট তৈরি হয়েছে। এজন্য মিল সিন্ডিকেটকে দায়ী করেন তারা। ভরা মৌসুমে চালের দাম কেজিতে 10 থেকে 12 টাকা বেড়ে যাওয়ায় ক্ষোভ ঝাড়েন ক্রেতারা। আমদানি ও সরবরাহ ঠিক রাখতে বাজার মনিটরিংয়ের তাগিদ ভোক্তাদের। সুরাইয়া মুন্নির রিপোর্ট। চলছে মাঘ মাস। বছরের এই সময়টাতে আমন ধানে কৃষকের ঘর ভরে ওঠে, কিন্তু এবছর এমন সময়েও চালের দাম বেড়েছে কয়েক দফা। চালের বাজার অস্থিরতায় ক্রেতারা আঙ্গুল তুলছে চালকল মালিক ও আড়তদারদের দিকে। এই পরিস্থিতিতে প্রয়োজনের তুলনায় কম চাল কিনতে বাধ্য হচ্ছেন বলে জানায় ক্রেতারা। অতিরিক্ত দাম বাড়ায় ক্ষোভ জানান তারা। আমার আয় বুঝতেই তো মনে করেন নিত্য চালের দাম, কিন্তু চালের দামও বাড়তে, অন্যান্য যে সব জিনিসই বাড়তে বেশি, সব জিনিসই বাড়তে বেশি, এটা আমরা মনে করেন সামলাতে পারতাছি না। 4 মাস আগে মানে যেটা 1800-900 কম ছিল, এখন 1800-900 বাড়তি। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সিন্ডিকেটের যদি হাত যদি না থাকতো তাহলে তো আর 1800-900 বাড়তো না। বিপরীতে চাল ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে ধীরে ধীরে চাল ছাড়ছেন মিলার ও আড়তদাররা। চাহিদার চেয়ে যোগান কম হওয়ায় সংকট তৈরি হচ্ছে, এতেই বাড়ছে চালের দাম। তারা বলেন চিকন চালের দাম বাড়ার হার বেশি। যে চালটা উৎপাদন হয়েছে কৃষকের দিকে, মিলাররা এবং কর্পোরেট কোম্পানিগুলো কিনা তারা গোডাউন করে রাখছে, তারা বাজারে ছাড়তেছে না দাম বাড়ার জন্য। যারা মনে করেন বাজারে আসে বর্তমানে কাস্টমার, এদের লগে আমাদের অনেক জবাব দিতে, অনেক কথা বলতে হয়। এদিকে ভারত ও মিয়ানমার থেকে চাল আমদানি হলেও অন্যান্য দেশের চাল এখনো ব্যবসায়ীদের হাতে পৌঁছায়নি। চাল ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙার দাবি জানান তারা। 8 আনা 1 টাকা বাড়ে, এটা কোনো সমস্যা হয় না, কিন্তু এখন আপনারা কেজিতে 10 টাকা 12 টাকা বাড়াই দিলেন, এতে করে তো আমাদেরও সমস্যা, ক্রেতারও সমস্যা। তেল মালিকের সাথে কথা বলে তখন ওনারা বলছে এবার বন্যার কারণে ফসল নষ্ট হওয়ার কারণে ধানের দাম বাড়ছে, ওনারা দাম বাড়ছে রেটে কিনছে, সেজন্য আজকে চালের বাজারটা বাড়ছে। মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া গেলে চালের দাম ক্রয় ক্ষমতায় আসবে বলে আশা প্রকাশ করেন ক্রেতা বিক্রেতারা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। সংস্কার শেষ করে একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। মঙ্গলবার রাজধানীর রমনা বিটিসিএল চত্বরে টি&টি শ্রমিক কর্মচারী আদর্শ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথে বিশৃঙ্খলা না করে আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দেন। যারা দুর্নীতি করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে এবং লুটপাট করেছে, এদেরকে সমাজের সকল স্তর থেকে ছাঁটিয়ে বিদায় করে সেখানে সত্যিকার অর্থে নিরপেক্ষ এবং সৎ যোগ্য লোককে সেখানে দিয়ে দেশটাকে সংস্কার করতে হবে। সময়ের চেয়ে বেশি সময় যাতে না নেন, আবার সংস্কার করা বাদ দিয়ে নির্বাচন করে চলে যাবেন। অতীতের মতো যেভাবে জালেম সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল, সেই ধরনের নির্বাচন এদেশের জনগণ মানবে না। ঠান্ডাজনিত রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। রাজধানীর চিত্র যেমন তেমন। ঢাকার বাইরের শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া আর ডায়রিয়ায়। এ অবস্থায় ঠান্ডা বাতাস, ধুলোবালি এড়ানোর পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না করা ও শিশুদের গরম কাপড় দিয়ে ঢেকে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। মাঘের দ্বিতীয় সপ্তাহে প্রকৃতিতে শীতের দাপট। শুষ্ক বাতাসে বাড়ছে দূষণ ও ধূলিকণা। উত্তরাঞ্চল সহ বিভিন্ন জায়গায় ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। আবহাওয়ার পরিবর্তনে রাজধানীর বিভিন্ন হাসপাতালে বৃদ্ধি পেয়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, যার বেশিরভাগই নবজাতক ও শিশু।
শীতের কারণে রাজধানীর শিশু হাসপাতালের আউটডোরে প্রতিদিন প্রায় দ্বিগুণ রোগী আসছে। হাসপাতালের 7 তলায় নিউমোনিয়া ওয়ার্ডে ভর্তি বেশিরভাগ রোগী ঢাকার বাইরের। জেলা শহরের বিভিন্ন হাসপাতাল ঘুরে শিশু হাসপাতালে ঠাঁই হওয়ার পরে অবস্থা কিছুটা উন্নতি হতে শুরু করেছে। 20 তারিখ থেকে খাজা ইউনুস আলীতে ভর্তি ছিল, ওখানে 6 দিন আইসিইউতে ছিল, তারপর ওখানে ডিসচার্জ করে দিছিল। তারপর এখানে এসে আবার স্যারকে দেখানো হলো, মাহবুবুল স্যারকে। তো কিছু টেস্ট দিছিল, দেওয়ার আগেই ওর আবার হঠাৎ করে শ্বাসকষ্ট, তখন স্যার আর কি ভর্তি করে এখানে। নিউমোনিয়া ধরা পড়ছে, এখন চলার মতো একটু ভালো আছে, কিন্তু আবার শ্বাসকষ্ট বাড়ছে। ভর্তি হওয়া শিশুর মধ্যে কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বেশি। বাচ্চার হঠাৎ করে ঠান্ডা কাশ, তারপর আমাদের ওই জায়গা থেকে আমরা ডাক্তার দেখাচ্ছি, তারা এক্সাই দিয়েছে, এক্সাইয়ের মধ্যে নিউমোনিয়া ধরা পড়ছে। আসছি নরসিংদী শিবপুর থেকে। সমস্যা ছিল আপনার, প্রচুর ঠান্ডা ছিল, নিউমোনিয়া ছিল, তারপর জ্বর ছিল। ঠান্ডাজনিত রোগ ও শ্বাসনালী সংক্রমণ এড়াতে বাড়ির বাইরে কম বের হওয়া এবং নির্দেশনা ছাড়া অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। বাচ্চার ভিতরে যদি নিউমোনিয়ার কোনো সাইন পরিলক্ষিত হয় যে তার শ্বাসকষ্ট বেড়ে গেছে, শ্বাস নেওয়ার সাথে সাথে বুকের নিচে বসে যাচ্ছে, বুকের ছাতার নিচে বসে যাচ্ছে, অথবা বাচ্চা কিছু খেতে পারছে না, যা খাচ্ছে বমি করে দিচ্ছে, অথবা বাচ্চার বুকের ভিতরে এক ধরনের শব্দ আসছে, তাহলে আপনি দেরি না করে নিকটবর্তী হসপিটাল এবং চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের বহির্বিভাগে গত 10 দিনে নিউমোনিয়ায় 348 ও ঠান্ডাজনিত রোগী চিকিৎসা নিয়েছেন 1316 জন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স পেয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে অবদান রাখায় রাষ্ট্রদূতকে এই পুরস্কার দেওয়া হয়। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানের মাধ্যমে সৌদির রাষ্ট্রদূতের হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভবিষ্যতেও সৌদি আরবের সঙ্গে এমন সহযোগিতাপূর্ণ সম্পর্ক অটুট থাকবে বলে আশা জানান উপদেষ্টা। During the challenging times of COVID-19 pandemic, as we have already mentioned, His Excellency demonstrated unparalleled dedication by safeguarding the welfare of Bangladeshi expatriates in Saudi Arabia and ensuring the continuity of employment for Bangladeshi workers. This was a great help during those difficult times. These efforts stand as a testament to his compassion and statesmanship, further strengthening the bond between our two peoples. ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 8ম সমাবর্তন পিএসসি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর মনোনীত শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়া বিশিষ্ট শিক্ষাবিদ সহ প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাইকারি আড়ত নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনায় 6 জন গুলিবিদ্ধ সহ 25 জন আহত হয়েছে। মঙ্গলবার উপজেলার শাওঘাট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শাওঘাট এলাকায় বিসমিল্লাহ আড়তের দখল নিয়ে সেলিম প্রধান ও মুজিবুরের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে মুজিবুরের লোকজন সেলিম প্রধানের অফিসের সামনে দিয়ে গেলে সেলিমের লোকজন তাদের লক্ষ্য করে ইটপাটকেল, ককটেল ও গুলিবর্ষণ করে। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শেষ মুহূর্তে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ। গৃহস্থালী পণ্য, পোশাক ও খাবারের স্টলগুলোতেই ভিড় বেশি। বিভিন্ন পণ্যের উপর ছাড় পেয়ে খুশি ক্রেতারা, আর বেচাকেনা ভালো হওয়ায় খুশি বিক্রেতারাও। রূপগঞ্জ থেকে ছাত্তার আলী সোহেলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ ভাগে এসে ক্রেতা দর্শনার্থীর ভিড় বেড়েছে কয়েক গুণ। এছাড়াও বিভিন্ন পণ্যে ছাড়ের পাশাপাশি রয়েছে র্যাফেল ড্র সহ নানা আয়োজন। গৃহস্থালির বিভিন্ন পণ্য, পোশাক ও খাবারের দোকানগুলোতে ক্রেতা সমাগম বেশি, তবে তুলনামূলক ভিড় কম ইলেকট্রনিক্স ও আসবাবপত্রের স্টোরগুলোতে। पिछले साल से लोग ज्यादा है, मगर यही है
लेने वाले कम हैं। सारा दिन में पूरे 10-20 हज़ार का सेल होता है, जहाँ पे हम काम करते थे 1,00,000-2 लाख का काम होता था। मोटरसाइकिल, टीवी, फ्रिज, एयर कंडिशनार, হোম অ্যাপ্লায়েন্স along with the ওয়াশিং মেশিন সব কাইন্ডের প্রোডাক্টই আমরা এখানে এবারে অ্যাভেলেবল করেছি। মেলার বেচা বিক্রি ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা। বাকি দিনগুলোতে বেচা কেনা আরো বাড়বে বলে আশা তাদের। শুক্রবার আর শনিবার একটু রাশ থাকে বেশি, সেই 2 দিন মানে একটু ভালো মোটামুটি সেল হয় আমাদের, মোটামুটি ভালোই হয়। আদার্স যেগুলো মোটামুটি একটু ভিড়টা কম থাকে। প্রত্যেকটা প্রোডাক্টে 20% ডিসকাউন্ট। ঈদের সময় কিন্তু আমাদের এরকম না যে আইসক্রিম নেওয়া বন্ধ হচ্ছে, কিছুই না, সবাই পছন্দ করতেছে নিচ্ছে। वहाँ पे कोई इम्पैक्ट नहीं हुआ, अल्हम्दुलिल्लाह काम अच्छा सा चल रहा है और लोगों का रेस्पॉन्स भी अच्छा आ रहा है। এবারের মেলায় বিশেষ আকর্ষণ 5 আগস্ট গণ উত্থানে নিহতদের স্মরণে মেলার প্রবেশদ্বারে পূর্ব পাশে জুলাই চত্বর ও মূল ভবনের উত্তর পাশে 36 চত্বর মেলায় আসা ক্রেতা দর্শনার্থীদের মন কেড়েছে। আগের থেকে অনেক উন্নত এবং অনেক মানে সব আসছে এবং অনেক কেনাকাটা করে খুব আনন্দ পেয়েছে। ঘোরার মতো একটা জায়গা, আর ভিন্ন একটা জায়গা, এক দিলে 2 পাখি হয় না, যেমন 300 ফিট ঘোরা হলো, মেলায় আসা হলো। মেলায় এবছর বিভিন্ন ক্যাটাগরিতে ও দেশি বিদেশি বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে মোট 361টি স্টল রয়েছে। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্র জুড়ে অভিযান চালিয়ে 956 অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করেছে ট্রাম্প প্রশাসন। এছাড়া সিরিয়ায় 3 দিনে 35 কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে শাসক গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS। অন্যদিকে উত্তর গাজায় একদিনে ফিরেছেন 3 লাখেরও বেশি ফিলিস্তিনি। বিস্তারিত ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। সিরিয়ায় গত 3 দিনে 35 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে শাসক গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS, যাদের প্রায় সবাই ছিলেন ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ সরকারের কর্মকর্তা। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে এই ঘটনাটি মানবাধিকারের গুরুতর লঙ্ঘন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পরবর্তী পদক্ষেপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা 12 জনের বেশি আইনজীবীকে বরখাস্ত করা হয়েছে। তারা মূলত 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দিতে ট্রাম্প যে চেষ্টা করেছিলেন সেই অভিযোগের তদন্তের দায়িত্বে ছিলেন। এছাড়া দেশব্যাপী অভিযান চালিয়ে 956 অবৈধ অভিবাসীদের গ্রেফতার করেছে ট্রাম্প প্রশাসন। চলতি মাসের 19 জানুয়ারি ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজা উপত্যকায় ফিরেছেন 3 লাখেরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনীর বর্বরতার মুখে উত্তর গাজার বাসিন্দাদের বড় একটি অংশ এতদিন উপত্যকার দক্ষিণ ও মধ্যাঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। এর আগে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের ব্যাপক কূটনৈতিক তৎপরতার ফলে গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে যৌথ বাহিনীর অভিযানে 30 সন্ত্রাসী নিহত এবং আরও 8 জন আহত হয়েছেন। গেল শুক্রবার ও শনিবার খাইবার, লাকি মারোবাদ এবং কারাকে জেলায় অভিযানে তারা হতাহত হন বলে জানিয়েছে গণসংযোগ দপ্তর ISPR। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপকে ফলপ্রসূ বলে আখ্যায়িত করে হোয়াইট হাউস জানিয়েছে দ্বিপাক্ষিক সহযোগিতার আওতা ও ঘনিষ্ঠতা বৃদ্ধির পাশাপাশি ইন্দো প্যাসিফিক, মধ্যপ্রাচ্য ও ইউরোপের নিরাপত্তার বিষয়ে 2 নেতাই একমত হয়েছেন। তবে পরের দিনই ভারতের ওপর উচ্চ হারে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ধর্মঘটে অচল রেলপথ, যাত্রীদের জিম্মি করা দুঃখজনক বললেন রেল উপদেষ্টা। আর দাবি মানা সম্ভব নয়, মন্তব্য অর্থ উপদেষ্টার। জনগণের বিপক্ষে কাজ করলে পরিণতি হবে 5 অগাস্টের মতো বললেন তারেক রহমান। আস্থা নষ্টকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সরকারের আশ্বাসে 7 কলেজ শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার। চাকরি জাতীয়করণের প্রতিশ্রুতিতে রাজপথ ছাড়লেন ইবতেদায়ী শিক্ষকরা। এবং আমনের ভরা মৌসুমেও বাড়তি চালের দাম, মিল সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা। কঠোর তদারকি চান অসহায় ক্রেতারা। এ ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।